হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা ভালো আছো। আমি এজএটএম হাসানুল্লাহ জিবি একাডেমি। আজকে আমি তোমাদের নাম্বার সিস্টেমস অ্যান্ড ডিজিটাল ডিভাইসের পঞ্চম ক্লাস করাবো। এটি নাম্বার সিস্টেমের আজকের শেষ ক্লাস। আগামী ক্লাসগুলোতে আমরা ডিজিটাল ডিভাইস করব। আজকের আলোচ্য বিষয় হলো কম্পিউটার কোডিং। কম্পিউটার কোডিং বিষয়টা কি? দেখো, আমরা কম্পিউটারে অক্ষর, বর্ণ, সংখ্যা অনেক কিছুই ব্যবহার করি। ছোট হাতের বড় হাতের স্বরেয়, বিভিন্ন ধরনের স্পেশাল ক্যারেক্টার যেমন সেমিকোলন, স্টার, হ্যাশ, টিলডি, এই ধরনের বেশ কিছু আমরা প্যারান্থেসিস এগুলো ব্যবহার করি। এই সবগুলোকে কম্পিউটার আলাদা আলাদাভাবে বোঝার প্রয়োজন হয়। এই আলাদা আলাদাভাবে বোঝার জন্য সে কতগুলো বাইনারি করসপেন্ডিং ভ্যালু তৈরি করে। ওই আলাদা করার পদ্ধতিটাই হচ্ছে কম্পিউটার কোডিং। তাহলে আমি বিষয়টা আর একটু পরিষ্কার করার জন্য আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে বুঝাই। মনে করি একজন, তার নাম বাবু, যার এইচএসসি রেজিস্ট্রেশন নাম্বার হলো 4713598510। মনে করি আমরা জানি একজনের জন্য একটা রেজিস্ট্রেশন নাম্বারই হয়, যা দিয়ে চট্টগ্রাম বোর্ড এই বাবুকে একক হিসেবে নির্দিষ্ট করলো। একইভাবে আমি আরেকজন নাম দিলাম, মনে করি নয়ন, তার নাম্বার দিলাম 4713495078। তাহলে এটি এবং এটি কখনো মিলবে না। যতগুলো স্টুডেন্ট থাক, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, যতগুলোই হোক, প্রত্যেকের জন্য আলাদা আলাদা রেজিস্ট্রেশন নাম্বার আছে। আমি যাকে বাবু বলছি, চট্টগ্রাম বোর্ড তাকে বলছে 4713598510। কখনোই এটিকে এভাবে বলা হয় না, যেমন 47 কোটি, 13 লক্ষ, 69,000 এইভাবে করে বলা হয় না, যেটা আমরা সংখ্যা সাধারণভাবে বলে থাকি। এইভাবে করে কিন্তু বলে না। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8 9 10টা ডিজিট আছে। এরকম নির্ধারিত ডিজিট দ্বারা চট্টগ্রাম বোর্ড প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করেছে, কিন্তু একটার সাথে একটা মিল নাই। এবং বলার ক্ষেত্র এটা লক্ষ কোটি হিসাব করে বলা হয় না, ভেঙে ভেঙে বলা হয়। কারণ এটি কোনো সংখ্যা নয়, এটি একটি বিন্যাস, যা দ্বারা একজন স্টুডেন্টকে একক হিসাবে নির্দিষ্ট করা হলো। তাই আমরা এগুলোকে বলি অদ্বিতীয় বিন্যাস। অদ্বিতীয় বিন্যাস, যার দ্বিতীয় নাই। যেমন মোবাইল নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বার, বা কোনো প্রতিষ্ঠানের আইডি নাম্বার, কর্মচারীদের আইডি নাম্বার, এগুলো কখনোই একজনের সাথে আরেকজনের মিলবে না, অদ্বিতীয়। এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলি না, এগুলো হচ্ছে কোড। আমরা যেমন এই নামগুলোকে আলাদা আলাদাভাবে বিন্যস্ত করেছি, একক হিসেবে নির্দিষ্ট করেছি, একইভাবে কম্পিউটারেও আমরা অনেকগুলো অক্ষর, বর্ণ, চিহ্ন ব্যবহার করি। এগুলো তো কম্পিউটার বুঝে না। কম্পিউটার বোঝার জন্য প্রত্যেকটা অক্ষর, বর্ণ, সংখ্যা এবং স্পেশাল ক্যারেক্টারগুলোকে সে বাইনারি দ্বারা এরকম আলাদা আলাদাভাবে বিন্যাস করে, যা একটির সাথে আরেকটি মিলবে না, এবং সেটিকেই আমরা বলি কোড বা কম্পিউটার কোডিং। যেমন আমি লিখলাম একে কম্পিউটার বলে 015001। এটা হচ্ছে এর নির্ধারিত ভ্যালু, যা একটা নির্দিষ্ট কোড দ্বারা নির্ধারণ করা হয়েছে। একইভাবে আমি লিখলাম 5
5 দ্বারা বোঝায় 0101। আবার মনে করি ত, বাংলা ত, সেটা আমি একটা অনুমান নির্ভর লিখছি। ষোলোটা আমি এখানে বিট ব্যবহার করেছি, এটা আমি অনুমান নির্ভর লিখেছি, এটা নির্ধারিত নয়, কিন্তু এগুলো নির্ধারিত। এটা আমি করেছি ASCII কোড দ্বারা, এটি করেছি আমি BCD কোড দ্বারা, আর এটি করেছি আমি ইউনিকোড দ্বারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এর নির্ধারিত মান এটি, 5-এর নির্ধারিত মান এটি, তয়ের বাংলায় ব্যবহৃত তয়ের নির্ধারিত মান এটি। অর্থাৎ এই বিন্যাসটি, এগুলো এক একটি বিন্যাস, এই বিন্যাসটি এছাড়া আর কোনো অক্ষর বর্ণ সংখ্যার জন্য ব্যবহৃত হবে না। এই বিন্যাসটি এটার জন্য নির্ধারিত। এরকম আমাদের ব্যবহৃত যতগুলো অক্ষর বর্ণ সংখ্যা আছে প্রত্যেকটার জন্য ইউনিক একটি বিন্যাস আছে, যা দ্বিতীয় আর কারোর জন্য ব্যবহৃত হবে না। এটিকে আমরা বলি কোডিং বা কোড। তাহলে কম্পিউটার কোডিং কাকে বলে? আমাদের ব্যবহৃত অক্ষর বর্ণ ও সংখ্যাকে কম্পিউটার আলাদা আলাদাভাবে বোঝার জন্যে বিটের, এই বিটের ভিন্ন ভিন্ন বিন্যাস দ্বারা যে অদ্বিতীয় সংকেত তৈরি করে তাকে কোড বলে। তাহলে এটি একটি অদ্বিতীয় সংকেতায়ন পদ্ধতি। সংক্ষেপে আমরা বলতে পারি অদ্বিতীয় সংকেতায়ন পদ্ধতিকে আমরা বলি কোড বা কম্পিউটার কোড। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম এই কোড আবার বিভিন্ন ধরনের আছে। যেমন কোড কয় প্রকার আমরা একটু দেখি। 1 নম্বরে হচ্ছে BCD কোড, তারপরে হচ্ছে আলফা নিউমেরিক কোড, আলফা নিউমেরিক কোড, এরপরে হলো অক্টাল কোড, তারপরে হলো হেক্সা কোড, তারপরে হলো গ্রে কোড। তবে আমরা এই 3টা কোড সাধারণত ব্যবহার করি না, আমরা করে থাকি BCD এবং আলফা নিউমেরিক। এগুলো দ্বারা প্রত্যেকটা অক্ষর বর্ণ সংখ্যাকে আলাদা আলাদা করা যায়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই কোড পদ্ধতির মধ্যে BCDটা আলোচনা করব। BCD এলিবরেট ফর্ম হলো বাইনারি কোডেড ডেসিমাল, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি করার একটা কোড বিশেষ। তাই বলে এটাকে আমি সংখ্যা পদ্ধতি বলবো না, এটি একটি কোড পদ্ধতি। অর্থাৎ এটির কাজ হচ্ছে অদ্বিতীয়করণ করা, রূপান্তর করা নয়। তাই এটিকে আমরা বলি কোড পদ্ধতি। যেমন আমি একটি সংখ্যা লিখছি 142, এটি একটি ডেসিমাল মান, এটিকে আমি রূপান্তর করব BCD কোডে। সেটা কীরকম হবে? এটার কাজ হচ্ছে ডেসিমালকে বাইনারি করা। এটা করতে হবে কি, প্রত্যেকটাকে 4 বিটে বিন্যস্ত করতে হবে। 1 কেও 4 বিট, 4 কেও 4 বিট, 2 কেও 4 বিট, এরকম প্রতিটা অঙ্ককে 4 বিটে বিন্যাস দ্বারা এই কোডটা তৈরি করা হয়। যেমন এখানে 1 লিখলাম, 1 এর 4 বিট, 4 এর 4 বিট, 2 এর 4 বিট। তা আমরা বরাবরের মতো 1 2 4 8 ব্যবহার করলাম। তাহলে এটা কি দাঁড়ায়? 1 এর মধ্যে 1 হবে, বাকিটা 0 হবে, 0 0 0 1। আর 4টা কত হবে? 4 এ হবে, বাকিটা 0 0 1 0 0। আর 2 এ কি হবে? 2 তে যাবে, বাকিটা 0 0 0 1 0। আচ্ছা, 0 0 0 1 0 1 0 0 0 0 1 0। এই হচ্ছে আমাদের BCD মান। আমরা আশা করি বিষয়টা বুঝতে পারলাম। এখানে আমরা এই 3টা 0 না দিলেও চলবে, যেহেতু এটা পূর্ববর্তী প্রক্রিয়া, এটা কোনো ভ্যালু নাই। যে কোনো নাম্বারের
যে কোনো এই নাম্বার বলি বা বিন্যাস বলি পূর্বোক্ত শুধু 0 থাকলে সেটার কোনো ভ্যালু নাই। তাহলে আমি যাকে 142 বলি ডেসিমালে, সেটার বিসিডি মান হচ্ছে 330010140010, এটা হচ্ছে বিসিডি মান। তাহলে আমরা বিসিডি বুঝলাম কত লম্বা একটি বিন্যাস, কিন্তু সেটিকে যদি আমি এখন বাইনারিতে পরিণত করি তাহলে কি রূপ দাঁড়ায়? মনে করে এটিকে বলা হলো যে বাইনারি করো। তাহলে আমরা বাইনারি কিভাবে করব? বাইনারি করব আমরা এভাবে 1 2 4 8, খুব সহজে আর কি, 32 64 128। তো 142 এর জন্য আমি প্রথমে 128 নিলাম। তাহলে 142 থেকে 128 বাদ দিলে কত থাকে? এদিকে 4, এদিকে 1, 14। 14 হলো 8 4 12 13 14, ব্যাস হয়ে গেল। তাহলে 142 এর বাইনারি মান হচ্ছে 10001110, এটা হচ্ছে বাইনারি মান। আর বিসিডি মান হলো 10110140010, এটা হচ্ছে বিসিডি মান। দেখো দুইটা দুই রকম, এগুলো কখনো একই রকম হবে না। তাহলে আমরা বিসিডি দ্বারা বুঝলাম এটি হচ্ছে অদ্বিতীয় সংকেতায়ন পদ্ধতি, আর বাইনারি দ্বারা বুঝলাম এটি একটি রূপান্তর পদ্ধতি, অর্থাৎ ডেসিমালকে বাইনারিতে রূপান্তর, আর বিসিডি হচ্ছে ডেসিমালকে অদ্বিতীয়করণ করা। তাহলে বিসিডির সংজ্ঞাটা কি দাঁড়ায়? ডেসিমেলে ব্যবহৃত প্রতিটি অঙ্ককে 4 বিটে, প্রত্যেকটা অঙ্ককে 4 বিটে বিন্যাস দ্বারা যে কোড পদ্ধতি তাকে বিসিডি বলে। বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয়, এটি এক প্রকার কোড পদ্ধতি। তাহলে আমরা আশা করি যে কোনো ডেসিমাল মানের বিসিডিও নির্ণয় করতে পারবো, বাইনারি নির্ণয় করতে পারবো। আমি এই কাজটা করেছি 1 2 4 8 এই প্রক্রিয়ায় 4 বিটে। 4 বিটের জন্য আমরা এটা ব্যবহার করেছি। তো এটাকে আমরা 8421ও বলতে পারি সাধারণ কথায়, কিন্তু আসলে তো হয় ডান দিক থেকে বাম দিকে। এরকম বিসিডির আবার রকম ভেদ আছে এটার উপর ভিত্তি করে। যেমন বিসিডি হচ্ছে, বিসিডির প্রকার ভেদটা কি? বিসিডির মধ্যে আমরা আবার এই বিসিডি 8421, আবার বিসিডি 7421, বিসিডি 5421, বিসিডি 2421, আবার আছে অ্যাক্সেস 3। অ্যাক্সেস 3কে আমরা আবার অনেক সময় বিসিডি 6421ও বলে থাকি। তাহলে আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি এইটা, যেটা আমরা করলাম। এটার অপর নাম হচ্ছে ন্যাচারাল বিসিডি। সংক্ষেপে আমরা এভাবে লিখি, এন মানে ন্যাচারাল, বিসিডি মানে বাইনারি কোডেড ডেসিমাল। তাহলে আমাদের এগুলো দেখে একটু কেমন জটিল প্রক্রিয়া মনে হচ্ছে, আসলে বিষয়টা খুবই সহজ, সাধারণ কিছু বিষয়, কিন্তু এগুলো আমরা ব্যবহার করি না। তারপরও যদি আমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন করে যাতে আমরা উত্তর দিতে পারি, তাই এগুলোর উপরে কিছু ধারণা অর্জন করব। যেমন মনে করি আমি এটিকে এভাবে সারিবদ্ধভাবে লিখলাম 8421, 7421, 5421, তারপরে লিখলাম 2421, তারপরে লিখলাম অ্যাক্সেস 3। মনে করি আমি জিরোর মানটা লিখব। জিরোর মানটা কোনটাতে কত হবে? সবগুলোতে 4 বিটের, তাহলে এটা 0, 4 বিটে 0, এটাও 4 বিটে 0, এটাও 4 বিটে 0, এটাও 4 বিটে 0, সবগুলোতে 4 বিট দেখা যাচ্ছে। কিন্তু এটার ক্ষেত্রে এই যে 3টা আছে, এই 3-র মানটা হচ্ছে আমি 8421-এ যেটা পাবো সেটার সাথে 3 যোগ করে দেওয়া।
তাহলে এই জিরোগুলোর সাথে 3 যোগ করলে কত দাঁড়ায়? 3 মানে কি 1 2 4 8, 3 মানে হচ্ছে 2 এবং 1, অর্থাৎ এটাকে যুক্ত করে দেওয়া। তাহলে এটা কত হলো? 0 0 1 1। এভাবে 1 এর ভ্যালু হচ্ছে 0 0 0 1, এটা তো আমরা বুঝতেই পারছি, এখানে দাগ থাকলে 1 হবে। তারপর এটাও একইভাবে, এটাও একইভাবে, এটিও একইভাবে। আর এটি যেহেতু 1, 1 এর সাথে 3 যোগ হলে কত হবে? 4 হবে। 4 মানে এই 4 এর মধ্যে হওয়া। তাহলে এটা কত হবে? 0 1 0 0। এভাবে 2 হলো 0 0 1 0, এই 2তে দাগ। তাহলে এটাও হবে একইভাবে 0 0 1 0 0 0 1 0 0 0 1 0। এটা আবার দুইভাবে করা যায়। এটা আমি চাইলে আবার এইভাবে করতে পারি, এই 2তেও করতে পারি 1 0 0 0, এটাও হবে, এটাও ঠিক, এটাও ঠিক। আর এই 2 এর সাথে যদি আমি এখন 3 যোগ করি 5 হয়, 0 1 0 1 হয় 5। এবার 3, এভাবে 3 এ আসি, 0 0 1 1, এটাও 0 0 1 1, 2 এবং 1 3, 0 0 1 1। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এটা হবে 3 এর জন্য কোনটা দেব? এটাও দুইভাবে করা যায়। একটা হচ্ছে এই 2 এবং 3, আরেকটা হলো এই 2ও নিতে পারি, এই 1ও নিতে পারি, এগুলো 0। এটাও সঠিক, এটাও সঠিক, যেহেতু 2 এবং 2 দুই জায়গায় আছে। আচ্ছা, তাহলে এটা কত হবে? 3 এর সাথে 3 যোগ করলে 6 হয়, এই 6 হলো। বুঝলাম আশা করি। এবার 4 এর ক্ষেত্রে কি হবে? 0 1 0 0, এটা 0 0 1 0 0, 4 হলো। এটা 4 এ তাও একইভাবে 0 1 0 0, আমি এটা মুছে দিলাম। আর এটা 4 হবে, এই যে 4 আছে, এই 4, বাকিগুলো 0 0। আর অ্যাক্সেস 3 এর ক্ষেত্রে এটাকে 4 আমরা আরেকভাবে করতে পারি, এই 2 2 আছে না, এই 2 2 4, এটাও হবে, মানে মিলিয়ে দেওয়া, এই মিলিয়ে দিলাম, এটাও হবে। আর অ্যাক্সেস 3 এর ক্ষেত্রে 4 এর সাথে 4 যোগ হলে, 3 এর সাথে 4 যোগ হলে, এখানে 4 আছে, 3 যোগ হলে 7 হয়, এই 7 হলো। আচ্ছা, এবার আমরা 5 লিখছি। 5 এ কি হবে? এই 5, এটাও 5, এটাও 5, এটা আমি মুছে দিচ্ছি। 5 4 এবং 1 এ 5, হ্যাঁ 4 এবং 1 5। তাহলে এটাকে আমরা আরেকভাবে করতে পারি। 5 কিভাবে মেলাবো? 2 2 1, এভাবেও হবে, 2 2 1, এভাবেও হবে। আর এটা 5 হবে, 5 এর সাথে 3 যোগ হলে 8 হয়, এই 8 হলো। এইভাবে এইভাবে 6 6 এ করলাম, এই 6, এই এবার 6 করলাম 4 এবং 2, একইভাবে। আবার এটা মুছে দিলাম। 6 আমরা তো এটা বুঝতে পেরেছি, সুতরাং আমরা সহজভাবেই করি। 6 এর সাথে 3 যোগ করলে 9 হয়, 4 8 এবং 1 9। এভাবে 7 7 এ হবে কি? 0 1 1 1, 0 1 1 1, 0 1 1 1। আর এটা 7 হবে 0 1 1 1, এটাও হবে। আবার এখান থেকে মিলিয়েও করা যাবে। আশা করি এটা বুঝতে পেরেছো। 7 আর 3 এ 10, এই 10 করে দিলাম। একইভাবে 8 হলো কত? 1 0 0 0, এটাও এটা 8 হবে কি দিয়ে? 7 এবং 1 দিয়ে, 7 এবং 1, এই 8, এটা হলো। এরপরে এখানে 8 হবে 5 2 1, 8 হলো 5 2 1 8। তারপরে এখানে 8 হবে কিভাবে? এখানে 8 হবে 4 2 2, তিনোটা, এটা হলে 8 হয়। আবার এখানে 8 হবে 8 এর সাথে 3 যোগ করলে 11, এই 11 হয়ে গেল। এটাই হচ্ছে এক্সটেন্ডেড। একইভাবে 9 হবে 8 এবং 1 9, এখানেও না, এখানে 9 হচ্ছে 7 2 9, 7 2 9 হয়ে গেল। আর এখানে 9 হবে 5 4, এই দুইটা হলে 9 হয়ে যাচ্ছে। আর এখানে 9 হচ্ছে 4 2 2
তাহলে 8 হয় 9 হয়, অর্থাৎ সবগুলো। আর এখানে 9-এর সাথে 3 যোগ করলে 12, এই 12 হয়ে গেল। আশা করি আমরা বিসিডি বিভিন্ন শ্রেণীভাগ ভিত্তিক 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো পেলাম। অর্থাৎ আমি মনে করি 8 বিসিডি 8421-এ যা বলি 7421-এ এটা বলি, আর এটাতে এটা, এটাতে এটা, এটাতে এটা, এইভাবে করে প্রত্যেকটা। এবার মনে করি আমাকে দেওয়া হলো 142, এটি একটি ডেসিমাল মান। এটিকে এই প্রক্রিয়া করতে বললো, এটা তো আমরা দেখেছি। মনে করি এটা বলল যে বিসিডি 742-তে কি হবে। তাহলে খুব সহজ, 1-এর জন্য আমি কোনটা নেব? এই 1, 0001। 4-এর জন্য আমি কোনটা নেব? এই 4, 0100। একইভাবে 2-এর জন্য কি নেব? এই 2, 0010। তাহলে টোটালি হলো, এই জিরোগুলো না দিলেও চলে, 1010000010। এটাই হচ্ছে এই মানটা। একইভাবে আমাকে যদি এই মান বলে, আমি সেভাবে সেই অঙ্কটা দেখে দেখে, সে অঙ্কটা এখান থেকে দেখে দেখে আমরা সেটা নির্ণয় করব। আচ্ছা, মনে করি আমি একেবারে শেষটাই দেখি। আমি মনে করি এটাকে অ্যাক্সেস 3-তে দেখব। এটা হলে আমরা বাকি সবগুলোই বুঝে যাব। 142, এখানে অ্যাক্সেস 3-তে 1-এর মান হচ্ছে 0100, আর 4-এর মান হচ্ছে 0311। একইভাবে 2-এর মান হচ্ছে 0101। তাহলে টোটালি দাঁড়ায় 010011110101। এটাই হচ্ছে অ্যাক্সেস 3 মান। আশা করি আমরা বিসিডি মানটি বুঝে গেলাম। এবার আমরা পরবর্তী কোড পদ্ধতিতে যাচ্ছি। এরপরে হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক কোডটা কি? আলফা নিউমেরিক বলতে আমরা অ্যালফাবেট এবং নিউমেরিক এই দুটোর সমন্বিত রূপকে বুঝি সাধারণ অর্থে। এখানে আমরা আলফা নিউমেরিক বলতে বড় হাতের A to Z, ছোট হাতের A to Z, অঙ্ক, বিভিন্ন ধরনের বর্ণ, চিহ্ন, হ্যাঁ, স্পেশাল ক্যারেক্টার, এই ধরনের, এগুলো সবগুলোকে আমরা অদ্বিতীয় করার জন্য যে কোড ব্যবহার করি সেটাই হচ্ছে আলফা নিউমেরিক কোড। এই আলফা নিউমেরিক কোডকে আমরা আবার 3টি ভাগে ভাগ করি। সেটা হচ্ছে নাম্বার 1 আস্কি, আর একটা হচ্ছে ইবিসিডিক, আর একটা হচ্ছে ইউনিকোড। তাহলে এখন আমরা আলোচনা করছি আস্কি। তাহলে আলফা নিউমেরিক কোড আমরা 3 প্রকার পেলাম। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি এখানের মধ্যে আস্কি। আস্কির এলিভেটেড ফর্ম হচ্ছে আমেরিকান as standard C code for information interchange. আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। প্রথমে বলা হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমেরিকায় ব্যবহৃত অক্ষরবর্ণ সংখ্যা। সহজ অর্থে আমরা সেটাই বুঝি। কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ, ইনফরমেশনকে চেঞ্জ করতে পারা। এখানে ইনফরমেশনের ক্ষুদ্রতম অংশ কি? বিভিন্ন ধরনের অক্ষর, বর্ণ, সংখ্যা, স্পেশাল ক্যারেক্টার, এগুলোই বোঝাচ্ছে আমেরিকায় ব্যবহৃত। যেমন আমরা ইংরেজিতে ব্যবহার করি A to Z, এইরকম আরও অনেক কত ধরনের চিহ্ন আছে যা আমরা একটু পরে লিস্ট আকারে দেখব। তো এরকম অক্ষরবর্ণ সংখ্যাগুলোকে
অদ্বিতীয়করণের জন্য ASCII কোডের উদ্ভব। আমরা প্রথম দিকে ASCII পেয়েছি 7 বিটের, যেমন একটু আগে আমরা BCD বলেছি 4 বিটের, ASCII হচ্ছে 7 বিটের। যেমন BCD দ্বারা আমরা 4 বিটে মোট 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15, দ্যাট মিনস 16টা আমি ডেসিমাল মানকে আমি সেটা দ্বারা রূপান্তর করতে পারি। ASCII-তে হচ্ছে 7 বিট। 7 বিটে কয়টা অক্ষর বর্ণ সংখ্যা হয়? 1, 2, 4, 8, 16, এগুলোকে আমরা বিট বলি, বিটের পজিশন 32, 64, 128। এখানে মোট হচ্ছে 8টি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। আমার এখানে হচ্ছে ASCII 7। তা ASCII 7-এ আমরা যদি সবগুলো 1 নিই, টোটাল কত হয়? 127 হয়। তার আগে একটা 0 থাকে, তাহলে 0 থেকে 127 সমান কত হয়? 128। অর্থাৎ এটি দ্বারা 128টি অক্ষরবর্ণ সংখ্যাকে অদ্বিতীয়করণ করা যায়। তো প্রথমে আসলো ASCII 7, এরপরে আরেকটি বিট যুক্ত হয়ে সেটা হয়ে গেল ASCII 8। ফলে এটা কত হয়ে গেল? এটার সাথে 128 যোগ হলে 255। তো 0 থেকে 255 মানে 256। আশা করি এটা বুঝতে পারলাম। অর্থাৎ ASCII 7 দ্বারা আমি 128টি অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করতে পারি, আর ASCII 8 দ্বারা আমি 256টি অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করতে পারি। 1965 সনে রবার্ট বিমার নামক একজন ব্যক্তি এই কোড পদ্ধতি উদ্ভাবন করেন, এবং এটা দিয়ে আমরা এখনো কম্পিউটারে অদ্বিতীয়করণ করে থাকি। তবে এটার পাশাপাশি আরেকটা এখন বহুল প্রচলিত পদ্ধতি আছে, সেটা হচ্ছে ইউনিকোড, যা আমরা একটু পরে আলোচনা করব। তো রবার্ট বিমারের প্রবর্তিত এই ASCII-তে সারণী যেটি আছে, অর্থাৎ ASCII 7-এর, সেখানে 128টি অক্ষর বর্ণ সংখ্যার চিহ্নগুলো আছে, অক্ষরের চিহ্নগুলো আছে। এই প্রতিটা চিহ্নের জন্য একটি বাইনারি করসপন্ডিং কোড নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এবং সেগুলো দ্বারা কম্পিউটার বুঝে নেবে। যেমন আমি মনে করি এ লিখলাম, এর ASCII মান হচ্ছে ওই সারণীতে 65। সে 65কে যদি আমি বাইনারিতে রূপান্তর করি, আমরা বাইনারি সবসময় খুব সহজে এটা দিয়ে রূপান্তর করতে পারি, তাহলে হবে 65 মানে হচ্ছে 64 and 1, বাকিগুলো 0। তাহলে হচ্ছে 15001। এই করসপন্ডিং বাইনারি কোডটি হচ্ছে এর এটি। আমি যাকে এ বলি, ASCII-তে এটাকে এইটা বলে থাকে, আবার ইউনিকোডে আরেক রকম। যাই হোক, তারপরে আমাদের এইভাবে করে কম্পিউটার প্রসেসিং করে নেবে, করার পর সেটিকে আমার ফরম্যাটে আবার দেখায়। যেমন আমার ফরম্যাটে আবার দেখাবে, সেক্ষেত্রে কি হবে? আবার 65-এ গিয়ে আবার এটা এতে পরিণত হয়। এই মধ্যবর্তী কার্যক্রমে আমরা এনকোডার যন্ত্র ব্যবহার করি। এখানে এনকোডার, এখানে ব্যবহার করি ডিকোডার। এনকোডারের কাজ হচ্ছে এনকোড করা, ডিকোডারের কাজ হচ্ছে ডিকোড করা। এনকোড মানে হচ্ছে আমার অংশকে মেশিনে পরিণত করা, আর ডিকোডের মানে হচ্ছে মেশিন অংশকে আবার আমার অংশে পরিণত করা। যেমন আমরা এখানে কম্পিউটারে তথ্য প্রদান করি কিবোর্ড দ্বারা, তাহলে এনকোডার কোথায় থাকে? কিবোর্ডে থাকে। আর এটা আমরা মনিটর দ্বারা প্রদর্শন করি, আমরা বুঝতে পারি। সুতরাং মনিটরটা থাকে কি? ডিকোডার। আর এই এনকোডিং প্রসেস, ডিকোডিং প্রসেসের মধ্যে যে বাইনারি করসপন্ডিং কোড ব্যবহৃত হয়, সেটি হচ্ছে কম্পিউটার কোড। অর্থাৎ কম্পিউটার এই কোডিংয়ের মাধ্যমে আমার দেওয়া তথ্যকে নির্দিষ্টকরণ করে, তারপর সেটাকে বাইনারিতে রূপান্তর করে, আবার সেটাকে নির্দিষ্ট করে বাইনারিতে, আমার ভাষায় সেটাকে প্রদর্শন করে। এই হচ্ছে কম্পিউটিং প্রসেস। তাহলে আমরা ASCII-তে এভাবে করে বুঝলাম। ASCII-তে একে বলে 10501। আচ্ছা, 15001। এখন এটাকে আমি একটু বিশ্লেষণ করছি।
আমাদের এই প্রদর্শিত এই অংশটাকে বলি আমরা নাম্বার সূচক, নাম্বার বিট। এটাকে বলি আমরা জোন বিট। আর যখন এটা তো 7 বিটের, যখন সেটা ASCII 8-এ পরিণত হলো তখন আরেকটি বিট যুক্ত হলো। মনে করি এখানে 0 একটা দেওয়া হলো, এটাকে বলে প্যারিটি বিট। প্যারিটি বিট, এটাও বিট, এটাও বিট। আশা করি আমরা এটা বুঝতে পারলাম। তাহলে প্রথম 4টিকে আমরা বলি নাম্বার সূচক, তারপরটিকে বলি আমরা জোন, তারপরটিকে আমরা বলি প্যারিটি। এভাবে করে সে সবগুলো অক্ষর বর্ণ সংখ্যাকে আলাদা আলাদাভাবে বুঝে নিতে পারে। আচ্ছা, তাহলে প্যারিটি বিটটা কেন দেওয়া হলো? যখন 127 দ্বারা বা 128টি অক্ষর বর্ণ সংখ্যা দ্বারা তারা সকল অক্ষর বর্ণ সংখ্যাকে এক করতে পারছে না, আনতে পারছে না, অদ্বিতীয়করণ করতে পারছে না, তখন আরেকটি বিট বাড়িয়ে সেটিকে 8 বিটে রূপান্তর করা হলো। এই অতিরিক্ত এই বিটটাকে আমরা বলি প্যারিটি বিট, যা দ্বারা ASCII 7 ASCII 8-এ পরিণত হলো। দ্যাট মিনস 128টি অক্ষরবর্ণ সংখ্যার জায়গায় এখন 256টি অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করা যাচ্ছে। এটা হচ্ছে এটা। আমরা এখানে ASCII 8-এর একটি সারণী দেখতে পাচ্ছি 0 থেকে 255 পর্যন্ত। 0 থেকে 255 অর্থাৎ 256, 0 সহ 256টি আমি অনেকগুলো এখানে চিহ্ন এবং বর্ণ এবং অঙ্ক দেখতে পাচ্ছি, যেমন 1 2 3 4 এগুলো দেখতে পাচ্ছি, অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে, এগুলোকে স্পেশাল ক্যারেক্টার বলে। এই ধরনের 100 এদিকে 127 পর্যন্ত, তারপরে এদিকে আবার 128 পর্যন্ত, মোট 256টি অক্ষরবর্ণ সংখ্যাকে এখানে কোডভুক্ত দেখা যাচ্ছে। তন্মধ্যে 0 থেকে 127 এটা হচ্ছে ASCII 7, অর্থাৎ এখানে 0 থেকে 127 মোট 128টি অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করা হলো, যেখানে A সমান হলো 65, এইভাবে করে Z সমান হলো 90। এটা বোঝার সুবিধার জন্য আমরা A সমান 65টা মনে রাখলেই হবে। এরপরে স্বাভাবিকভাবে এরপরে B হবে 66, এভাবে 67, এভাবে করতে করতে Z হচ্ছে 90, আবার ছোট হাতের A হচ্ছে 97, এভাবে 98 হয়ে বাই সিরিয়াল 122-এ Z দিয়ে শেষ হলো। এটা হচ্ছে ASCII 7। পরবর্তীতে যখন এটা ASCII 8 করা হলো তখন সেটা আরো 128টি যুক্ত হলো, যেমন এখানে 128 থেকে শুরু করে 255 পর্যন্ত, মোট 128টি। আমরা এখানে বেশ কিছু চিহ্ন দেখতে পাচ্ছি, যেটা আমরা স্বাভাবিক প্রক্রিয়ায় এগুলো ব্যবহার করি না, কিন্তু অনেক প্রোগ্রামিং এবং বিভিন্ন কম্পিউটার নির্ভর কার্যক্রমে এই ধরনের চিহ্নগুলো ব্যবহৃত হয়। তাহলে আমরা এই পুরো বিষয়টা দেখলাম ASCII, এই অংশটা ASCII 7 আর এটা সহ মিলে এটা হয়ে গেল ASCII 8, এবং এগুলো দ্বারা অদ্বিতীয়করণ করা হয়। তাহলে এরপরে আমরা দেখছি ASCIIর পরে আসলো ASCIIর সমসাময়িক আরেকটা যেটা আছে সেটা হচ্ছে EBCD। EBCD এর পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি BCD, এই BCD এই বাইনারি কোডেড ডেসিমাল, তবে এক্সটেন্ডেড, অর্থাৎ বাইনারি কোডেড ডেসিমালে আমরা যা ব্যবহার করি সেটা এখানে থাকবে, এছাড়াও ইনফরমেশন অন্যান্যগুলো থাকবে। তাহলে এটা কিরকম দাঁড়ায়? মনে করি আমি 9 লিখলাম, 9টা EBCD-কে কিরকম হবে? সাধারণ 9 হচ্ছে এরকম, এটি হচ্ছে BCD-র 9, তার সাথে এখানে 4টা 1 যুক্ত করে দেব, এটাকে আমরা বলি জোন, এটাকে বলি আমরা নাম্বার। এভাবে করে এক্সটেন্ডেড বাইনারি কোডটা হিসাব করা হয়।
এরকম সকল সংখ্যার ক্ষেত্রে 4টি করে প্রথম দিকে জোন বিট হিসেবে থাকবে, আর সেটা যদি ABCD হয় তাহলে থাকবে 110। এইভাবে বিভিন্ন অক্ষরবর্ণ সংখ্যাকে সে আলাদা করতে পারে। এই ABCD হচ্ছে 8 বিটের কোড পদ্ধতি। 8 বিট মানে যেটা দ্বারা 256টি অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করা যায়। তবে এটার ব্যবহার সীমিত। সাধারণত আমরা সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারেও এটা ব্যবহার করি। তবে মেইন ফ্রেম কম্পিউটারের পাঞ্চ কার্ডে, পাঞ্চ কার্ডে এটার ব্যাপক ব্যবহার ছিল। এখন তো আমরা আর পাঞ্চ কার্ড ব্যবহার করি না। এখন আমরা দেখছি EBCD, এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইনফরমেশন কোড। এখানে আমরা স্পেশাল ক্যারেক্টার কতগুলো দেখতে পাচ্ছি এবং সেটার বাইনারি মান দেখতে পাচ্ছি, আবার ইংরেজি বর্ণমালা দেখতে পাচ্ছি, সেগুলোর আবার BCD মান দেখতে পাচ্ছি। আমরা একটু আগে বলেছি যে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে 1100 এটা জোন বিট হিসেবে ব্যবহৃত হয়, আর যেখানে এই এর প্রকৃত মানটা বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন এখান থেকে 0 বাদ যায়। যেমন দেখা যাচ্ছে এখানে 1100 এর মান ধরা হলো 1, বি এর মান 10, মানে 1 2 3 4 5 এভাবে করে গেল। এভাবে করতে করতে যখন এদিকে 8 ওভার হয়ে 9 ওভার হয়ে এখানে আবার 10-এ চলে আসলো, তখন কিন্তু একটা 0 বাদ গেল। এভাবে করে হিসাবটি হলো। আশা করি আমরা ABCD বিষয়টা বুঝতে পারলাম। এবার আমরা আলোচনা করব ইউনিকোড সম্পর্কে। ইউনি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইউনিভার্সাল, অর্থাৎ সার্বজনীন, অর্থাৎ সবার জন্য। আমরা এতক্ষণ যেগুলো আলোচনা করেছি তার মধ্যে BCD হচ্ছে শুধু ডেসিমালকে বাইনারি করা, ASCII হচ্ছে আমেরিকান ইংলিশকে বাইনারিতে করা, আমেরিকায় ব্যবহৃত অক্ষরবর্ণ সংখ্যাগুলোকে। EBCD ছিল সেরকম। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা পূর্ণভাবে পৃথিবীর সকল অক্ষরবর্ণ সংখ্যার জন্য। তাহলে আমার প্রশ্ন হতে পারে, যখন ইউনিকোড ছিল না তখন কি আমরা বাংলা বা অন্যান্য ভাষাভাষী কম্পিউটারে নিজেদের ভাষা ব্যবহার করতো না? হ্যাঁ, করতো। যেটা ছিল অনেকে জটিল প্রক্রিয়ায় ASCII-তেই করতো। সেই ক্ষেত্রে অনেকগুলো যুক্ত প্রক্রিয়ার মাধ্যমে একটি বর্ণ নিয়ে আসতে হতো, যেটা বেশ ঝামেলাপূর্ণ ছিল। লেআউটের ব্যবস্থা ছিল, আলাদা আলাদা লেআউট ছিল, সেগুলো দিয়ে করতো। কিন্তু ইউনিকোড আসার পরে সেটা একেবারে সহজ হয়ে গেল। আমি সরাসরি তখন আমার নিজের ভাষার ব্যবহৃত অক্ষরবর্ণ সংখ্যাকে কম্পিউটারে সরাসরি দিতে পারি। যেমন বর্তমানে আমরা ইউনিকোড দ্বারা ইন্টারনেটে বাংলা লিখি, যেমন স্বরীয় সেখানে আছে, স্বরীয় কিবোর্ডে আছে, ম আছে, ত আছে, চ আছে, 1 2 5 7 যে কোনো অক্ষরবর্ণ সংখ্যা বাংলার আছে। এভাবে আরবি, হিন্দি, হিব্রু, জাপানি, চাইনিজ সব আছে। এই সবগুলো অক্ষরবর্ণ সংখ্যাকে কোডভুক্ত করার জন্য ইউনিকোডের উদ্ভব। 1991 সনে অ্যাপল কম্পিউটার কর্পোরেশন এবং জেরক্স জেরক্স কর্পোরেশন, এই দুই প্রতিষ্ঠান মিলে এই ইউনিকোডের উদ্ভাবন করে, যা আমরা খুব সফলভাবে এখনো ব্যবহার করছি। ইন্টারনেট তথা সর্বক্ষেত্রে এটি ব্যাপকভাবে এখন আমরা পৃথিবীর সবাই ব্যবহার করছে। এই ইউনিকোড, যেমন আমরা এই যে অভ্র বাংলা পদ্ধতি, এটি ইউনিকোড। তারপরে এখন এমনকি বিজয় কিবোর্ডও আমরা ইউনিকোডে, বিজয় ইউনিকোড যেটা আছে সেটা আমরা ইউনিকোডে ব্যবহার করছি। খুব স্বাচ্ছন্দ্যের সাথে সকলে খুব সহজভাবে বাংলা ব্যবহার করতে পারছে। এই ইউনিকোডটার বিট পরিমাণ হচ্ছে 16 মানে কি? 16 হচ্ছে 2^16, যেটা আমরা আগেও বলেছি। তা 16 হচ্ছে কত? আমি বিষয়টা বুঝাই। 1 2 4 8 16 32 64 128, এখানে কয়টা? 8টা। এগুলো সবগুলো যোগ করলে কত হয়? 256 হয়, মানে 0 সহ।
জিরো সহ। এভাবে আমরা যদি এভাবে করে, এগুলো মানে কি, এগুলো হচ্ছে 2 টু দি পাওয়ার 0, 1, 2, এগুলো তো আমরা আগেই শিখেছি, 4, 5, 6, 7, এভাবে এইভাবে যেতে 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 আমি যদি 2 টু দি পাওয়ার 16 পর্যন্ত যাই, তখন পর্যন্ত যেটা হবে এভাবে করে, তখন পর্যন্ত যেটা হবে টোটাল করলে আমরা সেটা পাই 65,536। যেমন 128-এর পরে হচ্ছে 256, 512, 1024, 2048, ডট ডট, এইভাবে করে 65,536টা অক্ষর বর্ণ সংখ্যাকে এই ইউনিকোড দ্বারা কোডভুক্ত করা যায়, যেটার মধ্যে আমাদের ব্যবহৃত 50টি বর্ণ, ইংরেজি ব্যবহৃত 26টি বর্ণ, এই সকল বর্ণগুলোকে কোডভুক্ত করা যায়। একইভাবে জাপানি, চাইনিজ, সবচেয়ে বেশি চাইনিজ বর্ণ সবচেয়ে বেশি। হ্যাঁ, এখন আমাদের প্রশ্ন হতে পারে এতটুকুর মধ্যে কি সব চলে আসলো? না, আরও আছে, যেটাকে এখানে বিশেষ প্রক্রিয়ায় কৌশল করে যুক্ত বর্ণের মাধ্যমে এখানে আবার সন্নিবেশন করা হয়েছে। সেটা আমাদের জানার প্রয়োজন নেই। আমরা স্বাভাবিকভাবে জানবো যে পৃথিবীর সকল অক্ষরবর্ণ সংখ্যাকে এই 16 বিটের মাধ্যমে সংযুক্ত করা সম্ভব হয়েছে। এই হচ্ছে আমাদের ইউনিকোড বা ইউনিভার্সাল কোড। বর্তমান সময়ে আমরা সকল ধরনের ভাষার কার্যক্রম ইউনিকোড দ্বারা সম্পাদন করি কম্পিউটারকে বোঝানোর জন্য। তারপরে ইউনিকোড দ্বারা আমরা কালার কোডও করে থাকি, কালারের কার্যক্রমগুলো করে থাকি। আবার বিভিন্ন ধরনের গানের স্বরলিপি, ক্ষুদ্র অন্যান্য চিহ্ন বিশিষ্ট বিষয়গুলো আমরা সবই বর্তমানে ইউনিকোড দ্বারা করছি। তাহলে আমরা আজকে জানতে পারলাম কম্পিউটার কোডিং বিষয়টা কি, অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে আমার বিষয়টা কম্পিউটারকে বোঝানোর জন্য যে অদ্বিতীয় সংকেতায়ন পদ্ধতি তাই হচ্ছে কোড। এবং এই কোডকে আমরা কতভাবে বিশ্লেষণ করা যায় এবং প্রত্যেকটা খুঁটিনাটির বিষয় আমরা আজকে জানতে পারলাম। আশা করি তোমরা সবাই এই কম্পিউটার কোডিং বিষয়টা বুঝতে পেরেছ। আর যদি কোনো সমস্যা থাকে, বোঝার অসুবিধা থাকে, বা যদি তোমার সেটা পর্যাপ্ত মনে না হয়, আরও কিছু যদি জানার প্রয়োজন মনে করো, সেক্ষেত্রে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো সেলফোনে বা কমেন্টের মাধ্যমে তুমি তোমার মতামত জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।